অল ডিয়ার জব অ্যাসপিরেন্ট জিকে জিএস অ্যান্ড জিকের ক্লাস নাম্বার 17-এ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই জানো, যারা পুরানা দর্শক বা যারা নতুন এসেছো তোমরা জানো না, শুনে নাও। আমরা 100 জিকে জিএস এবং জিএর একটি সিরিজ শুরু করেছি। এই সিরিজের এই ক্লাসটা হবে ক্লাস নাম্বার 17। 1 থেকে 16 নাম্বার ক্লাস আমরা করিয়ে নিয়েছি ইউটিউব চ্যানেলে। যারা দেখোনি সেটার প্লেলিস্ট বানানো আছে, ভিডিও ডেসক্রিপশন আছে, অবশ্যই দেখে নেবে এবং নোট করে নেবে, ঠিক আছে? চলো, আপকামিং তুমি জিআরবিটি, হাইকোর্ট, টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, জেল পুলিশ, ফায়ার সার্ভিস যে এক্সামে তুমি বসতে যাচ্ছ, তোমাদের সিলেবাসে যদি জিকে জিএস জিএ থেকে থাকে 100% আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কেন আমরা 2024-23-এও একটা সিরিজ শুরু করেছি, যেখানে আমরা ম্যাক্সিমাম জিকে জিএস আমরা কমন দিয়েছি এবং 2025-26-এও আমরা টার্গেট রেখেছি 100 জিকে জিএসএস সিরিজ করাবো, যেখানে আপকামিং জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে হাইকোর্ট অল এক্সামকে আমরা টার্গেট বানিয়েছি এবং আমরা 100% কমন দেওয়ার চেষ্টা করব। যদিও 100% তো কোনো কিছু হয় না, ম্যাক্সিমাম আমরা কমন দিতে চেষ্টা করব, ঠিক আছে? চলো, আর ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিটি টু, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি থেকে শুরু করে এলডিসি, পিয়ন, স্টেনোগ্রাফার, ড্রাইভার, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার সিস্টেম, টিপিএসসি কম্বাইন 4, তাছাড়া তোমাদের এক্সাইজ সাব ইন্সপেক্টর, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, অলমোস্ট অল এক্সামেরই, আমি এখানে নাম সব কিছু বললাম না, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এখানে 9612998930, এই নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। তোমাদেরকে এটুকু আমরা ইনফর্ম করতে চাই, গত 6 বছরের উপর হয়ে গেছে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি। আমাদের চ্যানেলে তোমরা ভেরিফিকেশন করে বা চেক করে চ্যানেলটি দেখে নাও। এবং আমরা গর্বের সঙ্গে বলি, ডিয়ার স্টুডেন্ট, যে এই 6 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে 2-4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, অবশ্যই একবার কথার ছলে জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে। আশা করি 10 জনকে জিজ্ঞেস করলে 5 থেকে 7 জন পেয়ে যাবে। আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি যে বলবে হ্যাঁ ভালো কমন পড়ে, ঠিকঠাক আছে। প্রথমে যাচাই করে তারপরে আমাদের থেকে নোট নেবে। চলো, এই ক্লাসটা আমাদের ক্লাস নাম্বার 17। তোমরা যারা নোট করতে চাও অবশ্যই নোট করে নাও। চলো, প্রথম কোশ্চেনটা কি দেখো, মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়? যতগুলো কোশ্চেন আমি ক্লাসে করাচ্ছি এবং করাবো 100 সিরিজের মধ্যে, সবগুলো কোশ্চেন কোনো না কোনো এক্সামে বিগত লাস্ট 10-15 বছরের মধ্যে এসেছে, এটা মাথায় রাখবে। এখানে হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি থেকে জেনারেল সায়েন্স থেকে সবগুলো টপিক আমি এখানে 100 সিরিজের মধ্যে কভার করে দেবো, ঠিক আছে? চলো, তাহলে সঠিক উত্তর কী হবে? মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়েছিল? সকলেই আমরা জানি সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে 30শে জানুয়ারি 1948, ঠিক না? 30শে জানুয়ারি 1948 সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। কে করেছিল? সকলেই আমরা জানি, হত্যা করেছিল নাথুরাম গডসে। উনি ছিলেন নাথুরাম গডসে। তিনি 30 জানুয়ারি 1948 সালে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। এই 30 জানুয়ারি 1948 সালটিকে কিন্তু আমরা জাতীয় শহীদ দিবস হিসাবে পালন করে থাকি। তোমাদের পরীক্ষায় আসে কোন দিনটিকে জাতীয় শহীদ দিবস হিসাবে পালন করা হয়, তাহলে কিন্তু তোমাদের বলতে হবে 30 জানুয়ারি 1948 সাল, ঠিক আছে? এটাকে জাতীয় শহীদ দিবস হিসাবে পালন করা হয়। ওই সালটিতে মানে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল, ঠিক আছে? আর 30শে জানুয়ারি প্রত্যেক বছর আমরা জাতীয় শহীদ দিবস হিসাবে পালন করি। অনেকবার অনেকে এক্সামে এসেছে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? মনে রাখবে। আচ্ছা, মহাত্মা গান্ধীর মৃত্যু হয়েছিল 30 জানুয়ারি 1948, তাহলে জন্ম কবে হয়েছিল সেটা আমরা জানি, 2রা অক্টোবর 1867, ঠিক না? 1867, ঠিক আছে? 2রা অক্টোবর 1867 মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল, ঠিক আছে? কোথায় হয়েছিল সেটাও আমরা জানি, গুজরাটের পোরবন্দরে, ঠিক আছে? গুজরাটের পোরবন্দরে 2রা অক্টোবর 1867 মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল এবং ওনার মৃত্যু হয়েছিল 30 জানুয়ারি 1948 সালে। ওনাকে হত্যা করেছিলেন নাথুরাম গডসে। তাই আমরা 30 জানুয়ারি প্রত্যেক বছর জাতীয় শহীদ দিবস হিসাবে পালন করি। আশা করি এটার উপরে যদি মানে এই ধরনের কোশ্চেন আসলে আশা করি তুমি মানে পারবে, মিস হবে না, ঠিক আছে? চলো দেখো, আমার মানে
সবসময় এটাই টার্গেট থাকে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কিছু না কিছু শিখিয়ে দেওয়ার জন্য। যদি ক্লাসের মাধ্যমে আমি 30%ও তোমাদেরকে শিখিয়ে দিতে পারি তাহলে এটা কিন্তু একটা বিশাল বড় একটা প্লাস পয়েন্ট তোমাদের জন্য। টাইম তোমাদের বাঁচবে, ক্লাস থেকে তোমরা কিছু শিখে নিতে পারবে, পরবর্তী সময়ে বাকি 1-2বার রিভাইজ করলে কিন্তু তোমাদের মাথায় গেঁথে যাবে। ঠিক আছে, চলো এখান থেকে আরেকটি কোশ্চেন আসে ডিয়ার স্টুডেন্ট, যেটা গত জিআরবিটি গ্রুপ সিতেও এসেছিলো, যে এসেছিলো কি যেমন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুকে। গতবার তোমাদেরকে মানে একটি আমি মানে কি বলবো, একটি যেহেতু এই কোশ্চেনটা এসেছে আমি একটু বলি। এই যে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুকে, এই কোশ্চেনটা জিআরবিটি এক্সাম যেদিনকার ছিল এর আগের দিন আমি আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসের মাধ্যমে এই কোশ্চেনটাকে করিয়ে দিয়েছিলাম। নেক্সট দিন গিয়েই দেখি সেম কোশ্চেন, এমন তো অনেক কোশ্চেন, ম্যাক্সিমাম কোশ্চেন কমন, তারপর এই কোশ্চেনটার কথা কেটে বলছি, এটা আগের দিনই করিয়ে দিয়েছিলাম, আগের দিন সন্ধ্যার সময় জাস্ট করিয়েছিলাম। আমার এখনও মনে আছে, যারা স্টুডেন্টরা যারা পরীক্ষা দিয়েছো, সাকসেস পেয়েছো বা সব কিছু তোমরা জানো, তোমাদের অবশ্যই মনে রয়েছে, ঠিক না? আগের দিন জাস্ট করিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, চলো তাহলে কি বললাম, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুকে গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, আবারও আসার সম্ভাবনা রয়েছে গোপাল কৃষ্ণ গোখলে। ওকে, চলো নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেনটা, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? আচ্ছা, তোমাদেরকে আরেকটু ইনফর্ম করে দিই, তোমরা এই ক্লাসগুলোর পিডিএফ সঙ্গে আনসার কি যাদের প্রয়োজন, তোমরা কিন্তু আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা একটি খুলেছি, যেখানে প্রায় 350-এর উপরে স্টুডেন্ট অলরেডি জয়েন করে নিয়েছে লাস্ট 1 মান্থের মধ্যে। এটা পেড গ্রুপ, ভালো করে শুনবে, পেড গ্রুপ। এখানে জয়েন করার জন্য 499 তোমাকে পে করতে হবে ওয়ান টাইম, শুধুমাত্র একবার, নাকি রেনুয়েল আছে, কোনো রেনুয়েল নেই, জাস্ট ওয়ান টাইম তুমি 499 দিয়ে গ্রুপটাতে যদি তুমি অ্যাডমিশন হও আপ টু 2027 পর্যন্ত তুমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ভালো করে শুনো, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন প্লাস প্রত্যেকটা জিকে জিএসের ক্লাসের পিডিএফ, তাছাড়া আরও বেশ কিছু ফেসিলিটি রয়েছে, সর্বমোট 6-7টা ফেসিলিটি রয়েছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে শুরু করে জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডির কোশ্চেনও তোমরা পাবে, সব কিছু এই গ্রুপটাতে পেয়ে যাবে। ঠিক আছে, যারা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে নেবে। আমাদের স্ক্যানার তোমরা জানো, স্ক্যানার রয়েছে, স্ক্যানারে 499 পে করে হোয়াটসঅ্যাপ নাম্বার সমেত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবে, আমরা জয়েন করিয়ে দেবো, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ঠিক আছে, চলো তাহলে সঠিক উত্তরটা কী হবে? ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? ইয়েস, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার অবস্থিত জামনগর। হ্যাঁ, জামনগরে অবস্থিত ভারতের বৃহত্তম তৈল শোধনাগার। ঠিক আছে, এটা জামনগর হলো অ্যাকচুয়ালি তোমার গুজরাট। হ্যাঁ, এটা গুজরাটের জামনগরে। ঠিক আছে, গুজরাটের জামনগরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে দেখো ডিগবয়, তোমরা অনেকে ডাউটে রয়েছে ডিগবয়, ঠিক না? তাহলে ডিগবয় কি? ভারতের প্রথম তৈলকূপ, ভারতের প্রথম তৈলকূপ কোনটি? ডিগবয়, যেটা 1990 সালে এটা মানে স্থাপন করা হয়েছিল, 1990। হ্যাঁ, 1990 সালে এটা স্থাপন করা হয়েছিল। ঠিক আছে, মনে রাখবে, ভারতের প্রথম তৈলকূপ হলো ডিগবয়, আর ভারতের বৃহত্তম তৈল শোধনাগার জামনগর, যেটা গুজরাটে অবস্থিত। ঠিক আছে, মনে রাখবে। এ ধরনের কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে, আমি 100% তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি। আমার কথাগুলো পরবর্তী সময় মিলিয়ে নেবে, যেটা আমরা মানে গত জিআরবিটির সময় বলেছিলাম বা অন্যান্য এক্সামের সময় আমরা সবসময় বলে থাকি। ঠিক আছে, চলো। আর জিআরবিটি নিয়ে অনেকের ডাউট রয়েছে কি, দেখো যে দাদা মানে আপনি জব ওরিয়েন্টেড পার্ট বা অন্যান্য পার্টগুলো, ইয়েস জব ওরিয়েন্টেড পার্ট বা অন্যান্য পার্টগুলো আমরা করাবো, কমপ্লিট আমরা করাতে চেষ্টা করব, তবে জব ওরিয়েন্টেড পার্টগুলো এখন না। কেন তোমাদেরকে আমি একটি বলি, যে যেমন জব ওরিয়েন্টেড পার্টের মধ্যে তোমাদের বেসিক্যালি মেন পরে তোমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, যেটা এটা কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটার উপরে ম্যাক্সিমাম নাম্বার থাকে জব ওরিয়েন্টেড 30 মধ্যে, গ্রুপ সির কথা বলছি। ঠিক আছে, ওইগুলো দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ যে উচ্চ পদগুলো রয়েছে বা স্ট্রাকচারের অনেক কিছু চেঞ্জ হয়, এটা ঠিক আছে, সময় সময় চেঞ্জ হয়। তাহলে মানে এগুলো ভাবছি যে পরীক্ষার এটা জাস্ট 3-4-5টা ক্লাস করালে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ভাবছি এটা যখন এক্সাম ডেট ডিক্লেয়ার হবে তখন আমরা নোটটা দিচ্ছি না, দেবো প্লাস ক্লাসও করাবো। হ্যাঁ, ওই কারণে দেখো যে ক্লাসটার মানে যে সময় দরকার ওই সময়ই আমরা ক্লাসগুলো করাবো। ঠিক আছে, এটা মাথায় রাখবে, একদম চোখ বন্ধ করে ভরসা রাখতে পারো। ঠিক আছে, জিকে জিএসের এটা মানে কি বলবো, জিকে জিএস এটা মানে আনলিমিটেড, এটার কোনো লিমিট নেই, সে কারণে এটা আমরা আগে থেকে শুরু করে দিয়েছি। ওকে, আচ্ছা আচ্ছা, তিরুবনন্তপুরম কোন রাজ্যে অবস্থিত? তিরুবনন্তপুরম এটা আমরা জানি কোন রাজ্যে অবস্থিত, তিরুবনন্তপুরম, তো এটা আমরা সকলেই জানি, এটা কেরালার রাজধানী। ঠিক না, কেরালার রাজধানী কি? তিরুবনন্তপুরম, যেটা কেরলে অবস্থিত। হ্যাঁ, ইজি কোশ্চেন, বাট হ্যাঁ কেরলে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, কেরল সম্বন্ধে তোমাদের আরেকটি কোশ্চেন আসে যে সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যকে বলা হয়? সাইলেন্ট ভ্যালি, ঠিক না? তাহলে কেরলকে কিন্তু সাইলেন্ট ভ্যালিও বলা হয়। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসে। হ্যাঁ, দেখে নেবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেন,
1857 বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 সালে বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? কী হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কেনিন। ঠিক আছে, লর্ড কেনিন ছিলেন 1857 সালে, মানে বিদ্রোহের সময় ভারতের জেনারেল ছিলেন লর্ড কেনিন। অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা, এই যে তোমরা 1857 সালে যে যুদ্ধ, হ্যাঁ, এটা মানে অ্যাকচুয়ালি মিরাটে শুরু হয়েছিল, মিরাটে, হ্যাঁ, মানে মিরাটে শুরু হয়েছিল। এটা তোমরা পরীক্ষায় আসে যে 18 সালের যে বিদ্রোহটা এটা কোথায় শুরু হয়েছিল? ঠিক আছে, মিরাটে, হ্যাঁ, মিরাটে শুরু হয়েছিল। ঠিক আছে, মানে ইম্পর্টেন্ট, হ্যাঁ, 1857। অ্যাকচুয়ালি তোমাদের এটা মেবি 10ই মে ছিল, 10 মে, হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নেবে। দেখো নেক্সট কোশ্চেন, দেখো 5 নম্বর কোশ্চেন, ভারতে পূর্ব সমুদ্র তট কী নামে পরিচিত? একদম ইজি কোশ্চেন, মানে ভারতে পূর্ব সমুদ্র তট কী নামে পরিচিত? পূর্ব সমুদ্র তট করমণ্ডল নামে পরিচিত। অনেকবার এক্সামে এসেছে, করমণ্ডল নামে পরিচিত। ভারতের পূর্ব সমুদ্র তট কী নামে পরিচিত? যদি পরীক্ষা আসে, করমণ্ডল নামে পরিচিত। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষা এসেছে, তোমরা দেখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখো, রানী লক্ষ্মীবাই আসল নাম কি? রানী লক্ষ্মীবাই তো আমরা সকলেই নামে জানি রানী লক্ষ্মীবাই, কিন্তু রানী লক্ষ্মীবাইয়ের যে আসল নাম সেটা কি জানো? এটা পরীক্ষায় আসে কিন্তু। রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম কি? ইয়েস, মণিকর্ণিকা। হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম হলো মণিকর্ণিকা। ওকে, চলো, মণিকর্ণিকা। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে তোমাদের আরও অনেক কোশ্চেন আসে, মানে যেমন ধরো, যেমন রানী লক্ষ্মীবাই কিন্তু একজন দত্তক পুত্র নিয়েছিলেন, এটা তোমরা জানো? রানী লক্ষ্মীবাই একজন দত্তক পুত্র নিয়েছিলেন, তার নাম ছিল দামোদর রাও। হ্যাঁ, পরীক্ষাটা আসে যে দামোদর রাও কে ছিলেন? তাহলে রানী লক্ষ্মীবাইয়ের দত্তক পুত্র বা রানী লক্ষ্মীবাইয়ের দত্তক পুত্রের নাম কি? দামোদর রাও। এই কোশ্চেনটা কিন্তু আমি দেখেছি অনেক কোশ্চেন পেপারে এটা আসে। ঠিক আছে, দামোদর রাও। হ্যাঁ, মানে যদি পসিবল হয় নোট করে রাখো, মানে ইম্পর্টেন্ট। তাছাড়া দামোদর রাও রানী লক্ষ্মীবাইয়ের দত্তক পুত্র, আবার কিন্তু স্বামীর নামও আসে। রানী লক্ষ্মীবাই বা মণিকর্ণিকার স্বামীর নাম, ঠিক আছে, এটা হলো গঙ্গাধর হইব, গঙ্গাধর। হ্যাঁ, গঙ্গাধর, হ্যাঁ, গঙ্গাধর রাও। ঠিক আছে, গঙ্গাধর রাও। হ্যাঁ, এই কোশ্চেনগুলো আসে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিয়ার স্টুডেন্ট, আমি দেখো তোমাদেরকে একটি কথা আমি বলে দিই ক্লিয়ারলি, আমি যে কোশ্চেনটি এখানে পরীক্ষায় রাখছি এগুলোই যে আসবে, বা আমি যে এক্সট্রা ফ্যাক্টগুলো আলোচনা করছি এগুলো আসবে না এমন না, কিন্তু এক্সট্রা প্রত্যেকটা কোশ্চেনের মানে পেছনে আমি চেষ্টা করি এক্সট্রা ফ্যাক্ট যেগুলো রিলেটেড কোশ্চেন আসতে পারে তোমাদের মানে ডিসকাস করে দেওয়ার জন্য, ওইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিয়ার স্টুডেন্ট। ঠিক আছে, না কি এক ক্লাসে আমি 15টা কোশ্চেনে নোট করে নিলাম, এই 15টা থেকে আসবে এমন না, কিন্তু এক্সট্রা ফ্যাক্ট প্রত্যেকটা কোশ্চেনের পিছিয়ে আমি 1, 2, 3টা যেটুকু পারি আলোচনা করে দিতে চেষ্টা করি, ওইগুলো কিন্তু তোমরা ফোকাস করবে, আমি বারবারই বলছি। ঠিক আছে, চলো, বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোথায় অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট, সঠিক উত্তর হয়ে যাবে ভেনেজুয়েলা। বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোথায় অবস্থিত? ভেনেজুয়েলাতে অবস্থিত বিশ্বের উচ্চতম জলপ্রপাত। আচ্ছা, এখন যদি তোমাদের এই কোশ্চেনটা না আসে, যেটা আমি এক্ষুনি বললাম, বিশ্বের উচ্চতম জলপ্রপাতের নাম কি? তোমাদের পরীক্ষায় আসতে পারে, ম্যাক্সিমাম মানে সম্ভাবনা যে বিশ্বের উচ্চতম জলপ্রপাতের নাম কি আসারই, ঠিক না? কোথায় অবস্থিত? ভেনেজুয়েলাতে অবস্থিত, এটার পসিবিলিটি একটু কম। কেন আমি রেখেছি আমি ডিসকাস করে দেবো সঙ্গে বাকিগুলো, সেই জন্য রেখেছি। তবে বিশ্বের উচ্চতম জলপ্রপাতের নাম কি? অ্যাঞ্জেল জলপ্রপাত। ভেরি ইম্পর্টেন্ট, অ্যাঞ্জেল, সূর্য জফলা আকার সংযুক্ত একা ল, অ্যাঞ্জেল। হ্যাঁ, অ্যাঞ্জেল ল, অ্যাঞ্জেল জলপ্রপাত। বিশ্বের উচ্চতম জলপ্রপাতের নাম কি? অ্যাঞ্জেল জলপ্রপাত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। উচ্চতম, তাহলে উচ্চতা কত এটা তো আমাদের জানতে হবে। উচ্চতা হলো 979 মিটার। কত? 979 মিটার। তাহলে আমরা কি পেলাম? বিশ্বের উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল জলপ্রপাত, যার উচ্চতা 979 মিটার, সেটা ভেনেজুয়েলাতে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, কিন্তু মনে রাখবে যে তোমাদের যদি বলে যে ভারতের মধ্যে একটি জলপ্রপাতের নাম, মানে বা ভারতের যদি বলো উচ্চতম যদি বলে, সেটা হবে কিন্তু কুঞ্চিকল জলপ্রপাত। হ্যাঁ, কুঞ্চিকল, ভারতের মধ্যে উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল জলপ্রপাত। এটাও ইম্পর্টেন্ট, এটা তো আমরা বিশ্বের মধ্যে পড়লাম, ঠিক না? এখন ভারতের দেখি, ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল। হ্যাঁ, কুঞ্চিকল জলপ্রপাত হলো ভারতের উচ্চতম জলপ্রপাত। সেটার উচ্চতা কত? সেটার উচ্চতা হলো 455 মিটার।
হ্যাঁ, আর বিশ্বের উচ্চতম হলো 979 মিটার, আর ভারতের হলো 455 মিটার। হ্যাঁ, প্রায় মানে অর্ধেক থেকেও কম, ঠিক না? আচ্ছা, তাহলে এটার হলো উচ্চতা। ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাতের অবস্থিত। হ্যাঁ, এটি অ্যাকচুয়ালি, এটা তোমরা মনে রাখবে, এটা অ্যাকচুয়ালি বরাহি নদীর ভিতরে অবস্থিত। বরাহি, হ্যাঁ, বরাহি নদীর উপর নির্মিত বা অবস্থিত। বরাহি নদীর উপরে নির্মিত ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত, যার উচ্চতা 455 মিটার। আশা করি ভুলবে না পরীক্ষায় আসলে। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো। 8 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র বা মিসাইল কোনটি? ভারতের প্রথম ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র কোনটি? কী হবে সঠিক উত্তর? ভেরি ইম্পর্ট্যান্ট, সঠিক উত্তর হবে পৃথ্বী। হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর, পৃথ্বী। পৃথ্বী হলো, মনে রাখবে, ভারতের প্রথম ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র বা মিসাইল কি? পৃথ্বী, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরেকটি কোশ্চেন তোমাদের আসে, একটু ভালো করে শুনো, যে ভারতের ভূমি থেকে আকাশ মানে ক্ষেপণাস্ত্র কোনটি? ভারতের প্রথম ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র কোনটি? তাহলে হবে কিন্তু ত্রিশূল, ঠিক আছে? ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ত্রিশূল, ঠিক আছে? এটা অটোমেটিক তোমরা যদি ভালো করে একটু আন্দাজ লাগাও তাহলে আনসার করতে পারবে, ত্রিশূল, ঠিক আছে? আর এই যে আমাদের তোমরা দেখতে পাচ্ছ অগ্নি, অগ্নি হলো কি জানো? এটা হলো ভারতের প্রথম মাঝারি পাল্লার মানে ক্ষেপণাস্ত্র, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অগ্নি, ঠিক আছে? মাঝারি পাল্লার এটা ক্ষেপণাস্ত্র। হ্যাঁ, আর আকাশ হলো মানে একাধিক লক্ষ্যমাত্রা, মানে প্রথম ক্ষেপণাস্ত্র একাধিক লক্ষ্যমাত্রা, মানে যে কোনো লক্ষ্যে এটাকে মানে ছাড়া যায়, ঠিক আছে? আকাশ। ওকে, এগুলো একটু মনে রাখবে, এগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, আর যখন দেখবে যে ভারত পাকিস্তান বা অন্যান্য দেশের সঙ্গে একটু সমস্যা চলে, তখন কিন্তু এগুলোর উপরে মানে আসার সম্ভাবনাটা একটু বেড়ে যায়, পসিবিলিটিটা, ঠিক আছে? এটা সময়ে সময়ে বুঝে ওই মানে রিলেটেড যে সময় যেটা আসার পসিবিলিটি থাকে, এটা চারদিক দেখে এটা কিন্তু তোমাকে ভালো করে ওই টপিকের উপরে ফোকাস করতে হবে, ঠিক আছে? চলো 9 নম্বর কোশ্চেন দেখো, ভারতের জাহাজ নির্মাণ কারখানা ম্যাগাজন ডক লিমিটেড MDL কোথায় অবস্থিত? ভারতের জাহাজ নির্মাণ কারখানা, যেটাকে সংক্ষেপে MDL বলে, ম্যাগাজন ডক লিমিটেড, কোথায় অবস্থিত? কী হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাইয়ে অবস্থিত। হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর, মুম্বাইয়ে অবস্থিত, ঠিক আছে? মনে রাখবে, ভারতের 3টি জাহাজ নির্মাণ কারখানা মানে বিশেষ করে পরীক্ষায় আসে। এর মধ্যে তোমাদের আছে দেখবে ম্যাগাজন, হ্যাঁ, ডগ লিমিটেড MDL যেটা, হ্যাঁ, তারপরে আছে তোমাদের গার্ডেনারি, হ্যাঁ, গার্ডেনারিস, হ্যাঁ, শিপ বিল্ডার, এগুলো আসে, গার্ডেনারিস শিপ বিল্ডার লিমিটেড। হ্যাঁ, তাছাড়া তোমাদের আছে যেমন গোয়াতে আছে শিপ বিল্ডার লিমিটেড, গোয়া শিপ বিল্ডার লিমিটেড, গোয়াতে রয়েছে। হ্যাঁ, এগুলোর পরীক্ষায় আসে, ঠিক আছে? এগুলো একটু তুমি ভালো করে দেখে নেবে। হ্যাঁ, চলো 10 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত কোন পুরস্কার সামরিক ক্ষেত্রে দেওয়া হয়? ইম্পর্ট্যান্ট, সামরিক ক্ষেত্রে নিচের কোন পুরস্কারটা সামরিক ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে অশোক চক্র পুরস্কার। অশোক চক্র পুরস্কার সেটা সামরিক ক্ষেত্রে দেওয়া হয়। আর দ্রোণাচার্য পুরস্কার, এটা আমরা জানি খেলাধুলার মানে কোচদেরকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। দ্রোণাচার্য পুরস্কার খেলাধুলার যে কোচ রয়েছে তাদের বিশিষ্ট অবদানের জন্য দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে? আর ভারতরত্ন পুরস্কার বর্তমানে সব ক্ষেত্রে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে? আর কলিঙ্গ পুরস্কার, এটা জানি আমরা বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়। এ ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? দেখবে ভালো করে, ইম্পর্ট্যান্ট আছে, এগুলো দেখবে। নেক্সট কোশ্চেনটা দেখো, 11 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত পিচুলা লেক কোথায় অবস্থিত? এর মধ্যে পিচুলা লেক কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানে অবস্থিত পিচুলা লেক, ঠিক আছে? রাজস্থানে অবস্থিত। হ্যাঁ, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আচ্ছা, রাজস্থান যখন আমাদের মাথায় আসে তখন এটা ডিসকাস মানে একটু আলোচনা না করলে নাই হয়। ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোথায় শুরু হয়েছিল? রাজস্থানে শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি রাজস্থানের নাগৌর জেলায় শুরু হয়েছিল। কত সালে হয়েছিল? 1959 সালে। 1959 সালে, ঠিক আছে? ভারতের প্রথম এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, ঠিক আছে? আচ্ছা, আর ভারতের মানে প্রাচীনতম পর্বত আরাবল্লী পর্বত কিন্তু রাজস্থানে অবস্থিত। এগুলো মনে রাখবে। হ্যাঁ, ভারতের প্রাচীনতম পর্বত আরাবল্লী পর্বত রাজস্থানে অবস্থিত। এগুলো ইম্পর্ট্যান্ট, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? চলো 12 নম্বর কোশ্চেন দেখো, গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু।
কোথায় অবস্থিত? গরম পানি অভয়ারণ্য, ইয়েস, এটা অবস্থিত অসমে অবস্থিত, হ্যাঁ অসমে, ঠিক আছে, অসমে অবস্থিত গরম পানি অভয়ারণ্য, ঠিক আছে। তাছাড়া আমাদের মনে রাখতে হবে যে ডিগবয় তৈলকূপ কিছুক্ষণ আগে আলোচনা করলাম, কোথায় অবস্থিত? ডিগবয় আসামে অবস্থিত, যেটা 1919 সালে স্থাপিত করা হয়েছিল, ঠিক না, কিছুক্ষণ আগে আলোচনা করেছি। এগুলো পরীক্ষা আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ডিয়ার স্টুডেন্ট, আমি প্রত্যেক দিন তোমাদেরকে একটি কথা বলি, নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করে রাখো। দেখো 2025-26 তোমাদের জন্য একদম সুপার গোল্ডেন ইয়ার হয়ে আসছে। এ 2 বছরের মধ্যে যদি তুমি একটি চাকরি না নিজের জন্য হাতিয়ে নিতে পারো, তাহলে কিন্তু ডিয়ার স্টুডেন্ট একটু লেট হয়ে যাবে তোমার, ঠিক আছে। তো সুতরাং নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করো। এখন এত সোর্স রয়েছে, ফ্রি ইউটিউব ক্লাস হচ্ছে, আমাদের ফ্রি ইউটিউব আমরা করাচ্ছি। তাছাড়া আমরা এত সুন্দর মানে কম, তোমরা তুলনা করে দেখো অনেক কম রেটে আমরা কত সুপার কোয়ালিটি মেনটেন নোটস প্রোভাইড করছি, নিয়ে পড়তে পারো। মানে একদম দায়িত্বের সঙ্গে বলতে পারি আমরা, ইউটিউব ক্লাস, ফ্রি ইউটিউব ক্লাসগুলো ফলো করো, বেশ কিছু কিছু শিখতে পারবে। তাছাড়া আমাদের নোটস নিয়ে পড়তে পারো, ভালো একটা মানে ফলাফল করতে পারবে, ঠিক আছে। এতটুকু আমাদের বিশ্বাস, কনফিডেন্স। কেন প্রিভিয়াস ইয়ারগুলোতে যতটুকু আমরা সাকসেস দেখেছি, স্টুডেন্টরা দেখে আসছি, এতটুকু আমাদের কনফিডেন্সটা আরও অনেকটা মানে বেড়ে গেছে, আরও বেটার থেকে বেটার তোমাদের জন্য আমরা করছি, ঠিক আছে। নিয়ে পড়ো, ভালো কিছু হবে। চলো, ব্রোকেন উইংস কার রচনা? ব্রোকেন উইংস কার রচনা? কী হবে সঠিক উত্তর? সেটা হলো সরোজিনী নাইডু, হ্যাঁ সরোজিনী নাইডু হলো ব্রোকেন উইংস। আর সরোজিনী নাইডু সম্বন্ধে তোমরা সকলেই জানো, প্রথম মহিলা রাজ্যপাল, ভারতের মধ্যে প্রথম মহিলা রাজ্যপাল হলো সরোজিনী নাইডু, যিনি উত্তর ইউপি রাজ্যের ছিলেন, ঠিক না, এটা আমরা সকলেই জানি, কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিয়ার স্টুডেন্ট। চলো, আর তোমরা অনেকেই ওয়ার্ড সেক্রেটারি, দেখো ওয়ার্ড সেক্রেটারি বিভিন্ন মিউনিসিপ্যালিটি কাউন্সিল, নগর পঞ্চায়েত থেকে ওয়ার্ড সেক্রেটারি বের হচ্ছে, এটা নোটসের জন্য অনেকে মেসেজ করছো, হোয়াটসঅ্যাপ করছো, কল করছো। তোমাদেরকে একটু বলি, আমরা এটার জন্য নোট রেডি করছি, একটু সময় লাগবে, ঠিক আছে, একটু সময় দিতে হবে আমাদেরকে, কেন আমি রেগুলার বেসিসে কাজ করতে পারছি না। আর যে টপিকগুলো রয়েছে আমরা ভালো করে ডিপ অ্যানালাইসিস করে নোটগুলো রেডি করছি, এমন না যে তারা হুরা তোমাদের কাছে আমি সেল করার জন্য তারা হুরা মানে কি বলবো, অনেকে আমাকে পাঠায়, কোথায় থেকে আমি বলতে চাই না, যে পাঠায় দাদা এই নোট নিয়েছি, এটা তো দেখুন, এগুলো তো কি গুগল থেকে সার্চ করে কপি পেস্ট করে কপি মেরে উঠিয়ে এনে দিয়েছে, ঠিক আছে। তো আমি কি বলবো, দেখো তোমার অভিরুচি হয়েছে, তোমার ট্রাস্ট জমেছে বলে তুমি ওখান থেকে নোট নিয়েছো, এখন নিয়ে দেখছো এমন হচ্ছে। তো সুতরাং আমরা এটার ব্যাপারে কিছু বলতে চাই না। সেই কারণে তোমাদেরকে আমি প্রত্যেক সময় একটা কথা বলি, দেখো সঠিক রাস্তায় সঠিকভাবে প্রিপারেশান করো। ওইটাতে আমরা বোঝাতে চাই যে ভালো খারাপ তোমরা এখন মানে কি বলবো, তোমরা বয়স হয়েছে, ভালো খারাপ তোমরা নিজে যাচাই করতে শিখো, সব কিছু করো। যে কোনো এত বড় একটা এক্সাম, এতগুলো টপিক কীভাবে সপ্তাহ 10 দিনের মধ্যে রেডি করা যায়? আমরা তো পারি না। তুমি ভেবে দেখো, এতগুলো টপিক, এক্সট্রা টপিক সবগুলো। অনেকে আমাকে বলে দাদা অনেক জায়গা তো রেডি করে নিয়েছে সপ্তাহ 5 দিন 6 দিনে। আমি বললাম যারা রেডি করে নিয়েছে, কিন্তু আমরা এত শর্ট টাইমে পারি না এতগুলো টপিক কারণ আমরা সবসময় আমাদের স্টুডেন্টরার যে ট্রাস্ট, অল ত্রিপুরার সকলে মানে কি প্রত্যেক গলি জানে কর্মবার্তা অনলাইনকে, এত যে ট্রাস্ট, সেই ট্রাস্ট সঙ্গে আমরা খেলা করতে পারবো না। আমাদের লেট হবে 1-1.5 মাস 2 মাস, তোমাদের থেকে আমরা সময় নেব, খোঁজখবর নিয়ে যখন দেখবো যে এক্সাম লেট হতে পারে, তখন আমরা একটু সময় নিয়ে আস্তে ধীরে সুন্দরভাবে নোটগুলো কোয়ালিটি মেনটেন করে রেডি করব, যাতে করে ওই নোটগুলো থেকে তোমরা যে উদ্দেশ্য নিচ্ছ, যে কাজে নিচ্ছ, তোমাদের সাকসেস হয়, লাভ হয়। না কি আমি তোমাদের থেকে পয়সা কামানোর জন্য ফটাফট আগে বের করলে আগে সেল করতে পারবো, সে কারণে আমি গুগল থেকে বা কোথাও থেকে কপি পেস্ট করে নিয়ে তোমাদেরকে দিয়ে দেবো, এটা অন্ততপক্ষে আমরা পারি না, ঠিক আছে, আর পারবও না এখন, মানে কখনো আমরা এটা করবো না, এতটুকু বিশ্বাস রাখতে পারো। যারা আমাদের নোটসের উপর ভরসা আছে, আমাদের থেকে নিতে চাও, আমাদেরকে একটু সময় দিতে হবে, মাসখানিকের মতো আমরা সময় তোমাদের থেকে আরও নেব, কেন আমিও বিজি শিডিউলের মধ্যে থাকি, কাজ করার এত একটা সময়ও পাচ্ছি না রেগুলার বেসিসে, ঠিক আছে। তবে এতটুকুই বলবো, নোট রেডি করছি, ভালো নোট পাবে, এতটুকু তোমাদেরকে আমি ভরসা দিতে পারি, ঠিক আছে। চলো, বাকি তোমাদের ভালো খারাপ সব কিছু তোমরা বুঝো তোমাদের উপরে, ঠিক আছে। 14 নম্বর দেখো, পৃথিবীর সবচেয়ে ছোটো পাখি কোনটি? পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোটো পাখি কোনটি? আমরা সকলেই জানি সবচেয়ে ছোটো পাখি হামিং বার্ড, এটা আমরা ক্লাস 5-6 পড়ে এসেছি। হামিং বার্ড হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোটো পাখি। তাহলে বড় পাখি কি? বড় পাখি হলো উট পাখি। বড় পাখি কি? উট পাখি। দ্রুতগামী পাখি কি? দ্রুতগামী পাখি হলো
সুইফট বার্ড। হ্যাঁ, সুইফট বার্ড হলো সবচেয়ে দ্রুতগামী পাখি, বড় পাখি, উট পাখি, ছোটো পাখি, হামিং বার্ড। পরীক্ষায় আসে, এত ইজি ভাববে না, পরীক্ষায় আসে, ইজি কোশ্চেনই আসে। দেখেছো হাইকোর্ট গ্রুপ ডিতে গত যে পরীক্ষা হয়ে গেছিলো কত ইজি কোশ্চেন এসেছে, কিন্তু কাট অফ কত গিয়েছে, 70+ গিয়েছে জেনারেল কাট অফ। তো সুতরাং ইজি হলেই যে পরীক্ষায় পাস করা যাবে এমনটা না কিন্তু, ঠিক আছে। সুতরাং ভালো করে করতে হবে। আর হাইকোর্ট নেক্সট 6-9 পোস্টের জন্য ভালো করে প্রিপারেশান করো ডিয়ার স্টুডেন্ট। হিউজ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, কম্পিটিশন অনেক হাই লেভেলের হবে, ভালো করে প্রিপারেশান করো। আমরাও হাই লেভেলের নোট রেডি করেছি, নিয়ে পড়তে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। 15 নম্বর কোশ্চেন দেখো, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কিছুক্ষণ আগে তো আমি বললাম, যেমন ডিসকাস করে দিয়েছি, দ্রোণাচার্য পুরস্কার ইয়েস খেলাধুলার কোচদেরকে দেওয়া হয়, খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয়, খেলাধুলার কোচদেরকে দেওয়া হয়, ঠিক আছে, দ্রোণাচার্য পুরস্কার। হ্যাঁ, মানে কোচদেরকে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি 1985 সাল থেকে, এটা মেবি 1985 সাল থেকে এটা ফার্স্ট দেওয়া শুরু হয়েছিল। হ্যাঁ, ফার্স্ট দেওয়া শুরু হয়েছিল, ঠিক আছে। চলো তাহলে আজকের ক্লাসে আমরা 15টি কোশ্চেনই করিয়েছি। নেক্সট ক্লাস আসবে, খুব শীঘ্রই নেক্সট ক্লাস আসবে। তোমরা ঠিকঠাকভাবে অন্ততপক্ষে যদি জিকেটা ঠিকঠাকভাবে যদি আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমার পরীক্ষায় একদম মানে পাশ করার খুবই সম্ভাবনা বেড়ে যাবে ডিয়ার স্টুডেন্ট। তুমি যদি আমি জিআরবিটি গ্রুপ সিকে, গ্রুপ সিকে যদি আমি এক্সাম্পল হিসাবে ধরি, 170 মার্কের তোমাদের এক্সাম হবে, এর মধ্যে 100 মার্কে জিকে জিএস জিএ, 100-র মধ্যে যদি তুমি 80ও পেতে পারো, তাহলে বাকি যে 70-এর যে পার্ট, এটার মধ্যে তুমি 10, 15, 20ও যদি পাও, তাহলে তুমি আরামসে ক্লিয়ার করে নেবে। আর এখানে কোনো সেকশনাল কোনো কাট অফ নেই, এভারেজ কাট অফ হয়, এভারেজ স্কোর পেলেই হয়। বুঝতে পারছো জিকে জিএসের কতটা ভ্যালু? প্রত্যেকটা এক্সামের জন্য সেম, জিকে জিএসের সবচেয়ে বেশি ভ্যালু হয়, ঠিক আছে। সেই কারণে আমরা প্রত্যেক বছরই আমরা একটি জিকে জিএসের সিরিজ শুরু করি, যেটা এই বছর করেছি 100 জিকে জিএসের সিরিজ। তোমাদেরকে সেই কারণে আমরা বারবারই বারণ করি যে এই ক্লাসগুলো মিস করবে না। আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নোট করে নাও। আর পিডিএফের প্রয়োজন পড়লে অবশ্যই আমাদের পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও। লাভ হবে, লস হবে না। তুমি ক্যালকুলেশন করে দেখো, পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা 80 টাকা করে সেল করি। তোমাকে 2027 পর্যন্ত পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি, প্রায় 2.5 বছর। জিকে জিএসের সবগুলো পিডিএফ, যেগুলো পসিবল প্রত্যেকটি এক্সামের কোশ্চেন পেপার, আরও বেশ কিছু ফেসিলিটি রয়েছে। যদি জয়েন করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও, পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাহলে আমরা ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে। আর নতুন দর্শকরা দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।